নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ নিয়ে কিন্তু উত্তাল পরিস্থিতি। পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি কিন্তু আরও একটি দেশ নিয়েও কিন্তু আমরা ভীষণভাবে আগ্রহী, আমরা প্রত্যেকে জানতে। সে দেশটির নাম কিন্তু সিরিয়া। কোনো একটা জায়গায় সিরিয়ায় যা অবস্থা হয়েছিল, অর্থাৎ যা হয়েছে দামাস্কাসে বিরোধীরা আসার পর, আক্রমণ করার পর সিরিয়ার প্রেসিডেন্ট আমরা প্রত্যেকে জানি বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। ঠিক পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, অর্থাৎ যা রাজনৈতিক চিত্র, সেখানকার যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের যা অবস্থা, যখন তখন প্রতিদিন তাদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং হিন্দুদের ওপর হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, বীভৎস অবস্থা। সেখানে মোহাম্মদ ইউনূস, তার অবস্থাও কি ঠিক সিরিয়ার প্রেসিডেন্টের মতো হবে? তিনিও কি দেশ ছেড়ে পালাবেন? কেন বললাম এই কথা? এই নিয়ে কিন্তু আমাদের আজকের এই বিশেষ পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। একদিকে যেমন সিরিয়ায় শিহরণ, ঠিক পাশাপাশি আমরা রাখছি ত্রাসের দেশ কি বাংলাদেশ। এই নিয়েই আমাদের আজকের আলোচনা আমরা করব। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, আমরা যেভাবে অনুষ্ঠান শুরু করলাম, আমরা যা প্রথমে বললাম যে ত্রাসের দেশ কি বাংলাদেশ, পাশাপাশি সিরিয়ার অবস্থা, সিরিয়ায় শিহরণ আমরা অনুষ্ঠানের নাম দিলাম। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? একদিকে যেখানে বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে গেছেন, দামাস্কাস থেকে, পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, প্রতিদিন ভারতবর্ষকে বলা হচ্ছে কলকাতাকে দখল করবে, এরকম হাস্যকর পরিস্থিতি কীভাবে ব্যাখ্যা করবেন দাদা? যেভাবে বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়েছেন, তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, দিমিত্রি পেসকভ, পুতিনের স্পোকসপারসন, তিনি এই কথাটা বলেছেন। তো এখন দেখতে হবে যে আসাদ সাম্রাজ্যের পতন হলো সেই 70 সালে শুরু হয়েছিল। বাশার আল আসাদের বাবা, তারপর তিনি মারা যাওয়ার পর এই বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। সিরিয়াতে প্রেসিডেন্ট হতে গেলে 40 বছর বয়স হতে হয়, কিন্তু বাশার আল আসাদের ক্ষেত্রে সিরিয়ার পার্লামেন্ট সেই বয়স সীমাটা কমিয়ে 34 বছর করে। এই বাশার আল আসাদ আসলে পেশায় চক্ষু বিশেষজ্ঞ, উচ্চশিক্ষিত, লন্ডনে পড়াশোনা করেছেন, ডক্টর অপথ্যালমোলজিস্ট। তো তারপর তিনি শাসনভার গ্রহণ করেন। প্রথম দিকে ভালোই চলছিল, সিরিয়ার মধ্যে তিনি কিছু সংস্কার করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সিরিয়ার সিভিল সোসাইটি এবং সাধারণ মানুষের একটা অংশ সিরিয়ায় ডেমোক্রেসি চাইলো, নির্বাচন চাইলো, মাল্টিপার্টি ডেমোক্রেসি চাইলো। তখন আসাদ প্রমাদ গুনলেন। তখন থেকেই শুরু হয় দমন পীড়ন। 2010-11 সালে মিশরের তাহরির স্কোয়ারে যে আরব স্প্রিং বা আরব বসন্ত, তিউনিসিয়া, মিশর থেকে ইয়েমেন, সব জায়গাতেই পরিবর্তন হয়েছিল। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি খুন হয়েছিলেন। হুসনে মোবারক মিশরের, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 17 সালে তিনি মুক্ত হন। তারপরে 2021 সালে 91 বছর বয়সে তার জীবনাবসান হয়। কিন্তু আরব বসন্তের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে গণতন্ত্রের পরিবেশ ফিরেছিল, অচিরেই দেখা গেল সেখানকার সাধারণ মানুষ বলছেন যে আমাদের আগের জমানাই ভালো ছিল। হয়তো মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কিন্তু আমরা দুবেলা খেয়ে পড়ে থাকতে পারতাম। সেই জন্য আরব বসন্তে রোম্যান্টিসিজম ফিকে হয়ে গেছে। তিউনিসিয়া থেকে শুরু করে অন্যান্য দেশ আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। সিরিয়া এতদিন ঠেকিয়ে রেখেছিল বিপ্লব, কিন্তু শেষ পর্যন্ত বিপ্লব হলো, আসাদ সাম্রাজ্যের পতন হলো, তিনি ফেরার হলেন। মূল কারণ কি? আসাদের বিরুদ্ধে তিনি বিক্ষোভকারীদের নির্মমভাবে দমন করেছেন, বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন, 5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, কারাগারে বহু প্রতিবাদীকে নিক্ষেপ করেছিলেন, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও যেটা সব থেকে বড় হয়ে দেখা গেল, খাদ্য সংকট এবং মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি, তারই অভিঘাতে কিন্তু এই বিপ্লব। বাংলাদেশে তুমি যদি দেখো, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের এখন স্ট্যাটিস্টিক্স বলছে মুদ্রাস্ফীতি
12%। আলুর দাম চালের দামের থেকে বেশি, ডিম, আলু, মাংস সব কিছুই একদম। এবং বাংলাদেশিরা মাছ কিনতে না পেরে মাছের কাঁটা কিনে খাচ্ছে। বেশ। বেকারত্ব 30%, শিক্ষিত বেকারের হার 15%। বিদেশি মুদ্রার ভাড়ার তলানিতে, কয়লা আমদানি করতে পারছে না। তো এই যখন পরিস্থিতি, সাধারণ মানুষ এখন বলছেন যে হাসিনা জমানাই ভালো ছিল। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় 100 জন বাংলাদেশির মধ্যে 95 জনের কাছাকাছি এই অভ্যুত্থানের সমর্থক ছিলেন। এখন তুমি যদি সার্ভে করো দেখবে বাংলাদেশের 50% মানুষ বলছে যে স্বপ্ন নিয়ে আমরা অভ্যুত্থানে সাড়া দিয়েছিলাম সেই স্বপ্ন পূরণ হয়নি, দেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আবার সঠিক ট্র্যাকে আসতে 20 বছর সময় লেগে যাবে। তো এরকম চলতে থাকলে ইউনুসকেও তারা ক্ষমতাচ্যুত করবেন। বিপ্লব থেকে প্রতি বিপ্লব হয়, তাই ইউনুসেরও বাসাদের মতো পালাতে হতে পারে। কবে হবে, কিভাবে হবে আমি এই মুহূর্তে বলতে পারবো না। মানে আপনি 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 সেটার সাথে সিরিয়ার সঙ্গে এইখানে বাংলাদেশকে রিলেট করতে চাইছেন, আগামী দিনে হতে পারে। সিরিয়াতে বিরোধী কণ্ঠস্বর ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষের জীবন ধারণ কার্যত অসম্ভব হয়ে যাচ্ছিল। বাংলাদেশেও নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, অগ্নিমূল্য, বেকারত্ব, বেশ, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মব জাস্টিস, বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘু এবং মুক্তিযুদ্ধের আদর্শকে যারা ক্যারি করে তাদেরকে টার্গেট করা হচ্ছে, টার্গেট কিলিং হচ্ছে। সংখ্যালঘুদের ভারতের দালাল বলে চিহ্নিত করে বাংলাদেশের সমস্যার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের দায়ী করা হচ্ছে। আসলে ইউনুস সামলাতে পারছেন না। তিনি সর্বরোগ বিশল্যকরণী ভেবেছিল বাংলাদেশের মানুষ। 4 মাস যেতে না যেতেই ইউনুসের আসল চেহারাটা কি সেটা সবার সামনে এসছে। বেশ, তাই এখন মানুষের এই ক্ষোভকে প্রশমিত করার জন্য অন্ধ ভারত বিরোধিতার সেই পুরাতন রাস্তায় তারা হাঁটতে চলেছে। কিন্তু অর্কদা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 7 সিস্টার্স দখল করা এবং তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম এবং আসাম প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে, এবং তার সাথে কলকাতা দখল করতে পারো, এত বড় স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী। যারা কলকাতা দখল করার কথা বলছিল না, ওরা বোধহয় আর্মি ফার্মিতে কাজ করতো, অনেকেই কারোর সহায়তা ছাড়া হাঁটতে পারে না রাস্তায়। হ্যাঁ, তো এই সমস্ত লোকগুলো কেন বলছে? টেলিভিশনের ফুটেজ খাওয়ার জন্য, শিরোনামে থাকার জন্য? এটা বাস্তবে কখনো সম্ভব? বাংলাদেশ হচ্ছে একটা পরনির্ভরশীল দেশ, একটা অকৃতজ্ঞ জাতি। এইসব কথাগুলো বলে অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধিতার একটা সুর আছে। তো যদি অবসরের পরে অন্তর্বর্তী সরকারে কোনো পদ পাওয়া যায়, এগুলো হচ্ছে মূল লক্ষ্য। এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনোই দরকার নেই। যারা এইসব কথা বলছেন তারা নিজে দুপা হাঁটতে পারেন না সহকারীর সহায়তা ছাড়া। তারা কলকাতা দখল করবেন, তারা উত্তর পূর্ব ভারতকে আলাদা করবেন। 71 সালে পাকিস্তানকে হারাতে 12 দিন লেগেছিল, আর বাংলাদেশকে একেবারে গুঁড়িয়ে দিতে 4 ঘন্টা লাগবে না। পাশাপাশি আপনাকে জিজ্ঞেস করব, বিক্রম মিশ্রি কিন্তু গতকালই বিদেশ সচিবের সাথে মিটিং করেছেন এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এর পাশে বিএনপি নেতার যে হুঙ্কার রোজই আমরা দেখতে পাচ্ছি, সংবাদে আমরা দেখাচ্ছি বিভিন্ন রকমভাবে, কোনোভাবে গতকালকের যে মিটিং হয়েছে বিক্রম মিশ্রির সঙ্গে কতটা এফেক্টিভ হতে পারে বলে আপনি মনে করছেন? এই বৈঠক নিয়ে বিশেষ কোনো আশার কারণ নেই। প্রথমে ইউনুস বলল যে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। কালকে ওদের বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে বলল দুদেশের সম্পর্কে মেঘ জমেছে। 1977 সালে দুর্গাপুজোর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান সুপারহিট হয়েছিল, এখনও আমরা সব শুনি। ওগো মেঘ তুমি উড়ে যাও কোন অজানায়, কে তোমায় নিয়ে যায় কোন ঠিকানায়, হ্যাঁ বলো না আমায়। তো ওই দুদেশের সম্পর্কে মেঘ জমেছে। তা মেঘ কী করে কাটবে? তা মেঘকে সঠিক ঠিকানায় কে পৌঁছে দেবে? বাংলাদেশের জঙ্গি জেহাদি সমর্থন পুষ্ট ইউনুস সরকারের পক্ষে তা সম্ভব নয়। প্রথম কথা, আমাদের বিদেশ সচিব ইউনুসের সঙ্গে দেখা করেছেন, কিন্তু ইউনুসকে ভারত সফরের আমন্ত্রণ জানাননি। এগুলো হচ্ছে একদম সৌজন্য সাক্ষাৎ।
কূটনীতির ভাষ্যে শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ। বেশ। বাংলাদেশ বলছে ভারতকে বুঝতে হবে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের বাস্তবতা। ওকে। আমরা তো বুঝেছি শেখ হাসিনার সময় ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে তিনি রাশ টেনেছিলেন। 2016 সালে ঢাকার গুলশানে ডিপ্লোম্যাটিক কনক্লেভে হোলি আর্টিজান কাফেতে সন্ত্রাসবাদী হামলা হয়, বহু বিদেশি নাগরিক মারা যান, তার মধ্যে 2জন ভারতীয় ছিলেন। শেখ হাসিনার প্রশাসন তারপর জঙ্গি জিহাদিদের ঘাঁটি পরিকাঠামো গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন, সফল হন। শেখ হাসিনার 15 বছরের রাজত্বে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে সরকারিভাবে প্রশ্রয় দেওয়া হয়নি, বরঞ্চ অনুপ চেটিয়ার মতো আলফা নেতাকে ভারতে প্রত্যাপন করা হয়েছে। কিন্তু এখন যে সরকারটা আছে তারা হচ্ছে জঙ্গি জিহাদিদের সমর্থন পুষ্ট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির আছে, হেফাজতে ইসলাম আছে, তারা প্রকাশ্যে ভারত বিরোধী জিগির তুলছে এবং ইউনিশ সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না এবং নেওয়ার কোনো ইচ্ছা নেই। কারণ ইউনিশ সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে নিদারুণ ব্যর্থ, তাই তাদের ভারত বিরোধিতার সুরটাকে চড়া করতে হবে এবং সেই সুর তারা উত্তর চড়া করবে। আমরা বার্তাটা স্পষ্ট দিলাম যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালানো গোছের সম্পর্ক আমরা রাখব। ওকে। কিন্তু শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছিল সেই উচ্চতায় পৌঁছানোর কোনো আশা দেখতে পাচ্ছি না, যতদিন না পর্যন্ত ওখানে একটা নির্বাচিত সরকার হয় এবং তাদের ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি মূল্যায়ন না করা পর্যন্ত আমাদের পক্ষে সিদ্ধান্তে আসা সম্ভব নয়। ইউনিসের সরকার প্রথম কথা অসাংবিধানিক, অনির্বাচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান কখনো মুখ্য উপদেষ্টা হতে পারে, মুখ্য উপদেষ্টা পদের কোনো লেজিটিমেসি নেই, বাংলাদেশের সংবিধানেও নেই। 2000 সালে আগ্রা সামিট হলো, 2001 সালে জেনারেল পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে কু করে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তিনি নিজেকে বলতেন চিফ এক্সিকিউটিভ, কিন্তু যখন আগ্রা সামিট হলো তখন মুশারফ বুঝলেন যে অটল বিহারী বাজপেয়ী 130 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সঙ্গে কোনো চিফ এক্সিকিউটিভের বৈঠক হতে পারে না, কূটনীতি পারমিট করবে না। তাই রাতারাতি তিনি নিজেকে প্রেসিডেন্ট হিসাবে উন্নীত করলেন। তাহলে ইউনুসকে যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয় আলাদা করে, পার্শ্ব বৈঠক, শীর্ষ বৈঠক, তাহলে ইউনুসকে তার পদের সাংবিধানিক বৈধতাকে আগে নিশ্চিত করতে হবে। সেটা ইউনুসের পক্ষে সম্ভব নয়। তিনি বলছেন যে আমরা নির্বাচন করে দিয়ে সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব, কিন্তু কবে নির্বাচন হবে, কতদিন লাগবে, সেসব নিয়ে কিছু বলছেন না। বলছেন আমাদের সংস্কার কর্মসূচি করতে হবে। সংস্কার কর্মসূচি করার দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারের। কোনো অনির্বাচিত এনজিও কালচারে বিশ্বাসী লোকজনের পক্ষে কোনো রকম সংস্কার করা সম্ভব নয়। এই সরকারে যারা যারা আছে তাদের কোনো গণভিত্তি নেই, মানুষের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। এরা একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আছে, তাদের একমাত্র কাজ হলো নির্বাচনটাকে তাড়াতাড়ি করা, এটাই তাদের দায়িত্ব। এদের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কাজ চালানোর মতো হবে। যতক্ষণ না বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত এইরকম কাজ চালানো গোছের সম্পর্ক থাকবে। আপনি এদের ওইটুকুই, বড় ডিসিশন দে ক্যানট টেক। তারপরে সরকার হলে নতুন সরকারে যারা থাকবেন তাদের ভারত সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি হবে সেটা বিচার করে ভারত সরকার বাংলাদেশ সম্পর্কে তাদের বিদেশ নীতি ঠিক করবে। অর্থাৎ এখানে আমার দুটো প্রশ্ন থাকবে, দর্শকরা হয়তো জানতে চাইবেন যে এখানে কিন্তু আমরা প্রত্যেকে জানি ডোনাল্ড ট্রাম্প এখনও দায়িত্ব নেননি, মানে ইলেক্টেড অফকোর্স, এখন দায়িত্ব নেননি। তিনি দায়িত্ব নেবেন জানুয়ারিতে। তো জানুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার পর
কোনো একটা জায়গায় বাংলাদেশের যা এখন যে টার্ময়েল চলছে তার কি হতে পারে? আমরা দেখো, প্রত্যেকে জানি কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সুসম্পর্ক নেই। পাশাপাশি পাকিস্তানের কী রোল? পাকিস্তান কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন কিন্তু তারা বাংলাদেশেরকে এই মুহূর্তে যা চলছে সাপোর্ট করছে। পাকিস্তানে জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপ হয় টেররিজম দিয়ে। পাকিস্তান হচ্ছে এক্সট্রিমিজম, টেররিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের ভিত্তিভূমি। পাকিস্তান ভারতের সঙ্গে তিনবার লড়াই করেছে, তিনবারই হেরেছে। 71 সালে ওদের অঙ্গহানি হয়েছে। পাকিস্তানে খাইবার পাখতুনওয়াতে সেক্টেরিয়ান ভায়োলেন্স চলছে, শিয়া সুন্নি। বালুচ লিবারেশন আর্মির সঙ্গে পাক সেনা রেঞ্জার্সের প্রতিদিন সংঘর্ষ হয়, কারণ পাকিস্তান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চীনের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে অংশ নিয়েছে। বালুচিস্তানে ন্যাচারাল রিসোর্স প্রচুর আছে, তা বালুচিস্তানকে শোষণ করে পাক প্রশাসন পাঞ্জাব প্রদেশকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। তাই বালুচিস্তানের মানুষ ক্ষুব্ধ, তারা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চায়। খাইবার পাখতুনওয়াতেও ওই সেক্টারিয়ান ভায়োলেন্স। তো পাকিস্তান নিজে মৌলবাদীদের সঙ্গে লড়াই করছে, এরা পাকিস্তানের সৃষ্টি। পাকিস্তান যখন টেররিজমকে মদদ দিয়েছে ভারতের বিরুদ্ধে, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে, তারা এখন পাকিস্তানকে রক্তাক্ত করছে। সেই পাকিস্তান কি বলল, কি হুঙ্কার দিল, তাতে কিচ্ছু এসে যায় না। আমরা চাই না যে আমাদের নিকট প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করুক, জিহাদি সন্ত্রাসীদের ওরা মুক্তাঞ্চল হয়ে উঠুক, এটা আমরা চাই না। এটাই আমাদের কনসার্ন। আর ব্যবসা বাণিজ্য হোক, বাংলাদেশে কোন সরকার হবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, ভারতবর্ষের কিচ্ছু এসে যায় না। কিন্তু আমরা একটা জিনিসকে এনশিওর করার চেষ্টা করব, বাংলাদেশের মাটি থেকে যেন ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ না হয় এবং সেখানকার সরকার যেন সেগুলোকে প্রশ্রয় না দেয়। আর ডোনাল্ড ট্রাম্পের যে সব আধিকারিক তার সঙ্গে কাজ করবেন, টিম ডোনাল্ড ট্রাম্প, যাতে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর, প্র্যাকটিসিং হিন্দু ইসকনের সদস্য তুলসী গাবার্ড, তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ার্ডস, FBI এর ডিরেক্টর কাশ প্যাটেল, তারপরে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের এরা প্রত্যেকেই র্যাডিক্যাল ইসলামের বিরোধী, এনজিও কালচার এবং লেফট ইডিওলজির বিরোধী, এবং প্রত্যেকেই মোটামুটি ভারত বন্ধু। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক, সেই রসায়নটাও কাজ দেবে। ভারতীয় উপমহাদেশে আমেরিকার নীতি কী হবে সেটা আমেরিকা অবশ্যই নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে ঠিক করবে। আর ইউনুস হচ্ছে ডেমোক্র্যাট ইকোসিস্টেম বা ডিপ স্টেটের সক্রিয় সদস্য, বিশেষ করে ক্লিন্টন লবির। হিলারি ক্লিন্টন 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল ব্যাটেলে পার্টিসিপেট করেছিলেন, সেখানে ইউনুস অর্থ সাহায্য করেন। ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি প্রচুর টাকা দেন। ইউনুস 75 বছর বয়স পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। এবং অভিযোগ যে বাংলাদেশের মানুষকে মাইক্রো ফিন্যান্সের নামে শোষণ করে ইউনুস কোটি কোটি ডলার রোজগার করেছেন, এবং সেই টাকা তিনি ওই হিলারি, এই ক্লিন্টন ফাউন্ডেশন প্রমুখতে দান করেছেন, এবং তার বিনিময়ে তার এই পদপ্রাপ্তি। ওর কথা আমাদের সময় একদম শেষ প্রশ্ন করব। এই রাজ্যেও কিন্তু প্রধান বিরোধী দল বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। আমরা দেখেছি পেট্রোপোল থেকে শুরু করে গোজাডাঙ্গাতেও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সভা, হিন্দুরা সেখানে বেরিয়ে প্রতিবাদ করছেন। কতটা প্রভাব পড়তে পারে? যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে হিন্দু ভোটকে কনসলিডেট করার চেষ্টা করছে বিজেপি। পশ্চিমবঙ্গে এখনও হিন্দু ভোটের 54% বিজেপির পক্ষে আছে। হিন্দু খাতরে মে হ্যায় এই ন্যারেটিভটাকে বিশ্বাসযোগ্য করে তুলে ধরতে পারলে কোনোটা জায়গায় কি কাজ করবে? নিশ্চয়ই করবে। বিজেপিতে তাই মনে করছে তারা ইলেকট্রাল ডিভিডেন্ড পেতে পারে, সেই জন্যই তারা করছেন। এবং এ কথা ঠিক, কেউ বিজেপিকে মানুক বা না মানুক, হিন্দু স্বার্থ রক্ষায় বিজেপি খুব সরব, এবং প্রকাশ্যে তারা বলে আমরা হিন্দুদের স্বার্থ রক্ষা করি, এটার মধ্যে কোনো লুকোছাপা নেই। বেশ, অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করলাম
এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, কোনো একটা জায়গায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি কিনা এই মুহূর্তে দামাস্কাসে বিদ্রোহীরা আসার পর কিন্তু দেশ ছাড়া, কোনো একটা জায়গায় বাংলাদেশে এখন জ্বলন্ত বাংলাদেশ বলা যায়। ত্রাসের দেশ কি বাংলাদেশ? ত্রাসের দেশ কি বাংলাদেশ হতে যাচ্ছে? অর্থাৎ মোহাম্মদ ইউনূস, তারও কি অবস্থা সিরিয়ার প্রেসিডেন্টের মতোই হবে? আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করলাম, বাট কিন্তু দিনের শেষে আমরা কিন্তু এটাই চাইব যে বাংলাদেশ শান্ত হোক, সবাই শান্তিতে থাকুক। এ রাজ্যেও যত দিন যাচ্ছে প্রতিবাদ কিন্তু বাড়ছে বিভিন্ন জায়গায়। শান্ত হোক পৃথিবী, প্রত্যেকে ভালো থাকুক এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন, অন্যান্য অনুষ্ঠান দেখুন। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।